আজকের ব্রেকিং খবরগুলো কি আসলে? কাল রাতে ইরান বলেছিল তারা নতুন নেতা নির্বাচিত হওয়ার পর আরো ডবল গতিতে আক্রমণ করবে। ইরান কি করতে পেরেছিল? কি করেছিল? কি কি ক্ষয়ক্ষতি করেছিল ইরান? হঠাৎ করে আরব রাষ্ট্রের গালফ কান্ট্রিগুলোতে ইরান তার মাত্রাতিরিক্ত আক্রমণ বাড়িয়েছে, ব্যাপক আক্রমণ করছে, বাহরাইনকে তো একদম তুলোধুলো করছে। আসলে কারণটা কি? ইরান আরব রাষ্ট্রে কেন খেপে গেছে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। হ্যাঁ, ঠিক আছে ভাই, আসেন শিরোনাম না দিয়ে যদি সংক্ষিপ্ত একটা করবো, গুরুত্বপূর্ণ খবরগুলো একটা একটা করে দেওয়ার চেষ্টা করি। যে বিষয়টা ঘটেছে, ইরান তার নতুন নেতা নির্বাচন করেছে। এটা নিয়ে আমি আজকে ভিডিও করেছি, কালকেও করেছি। আয়াতুল্লাহ আলী খামেনির মেজর ছিলেন মুস্তফা খামেনি ইরানের নতুন সুপ্রিম লিডার, সর্বোচ্চ ধর্মীয় নেতা যেটাকে আমরা বলি। ইরানের সংবিধানের সর্বাধিক পাওয়ারফুল যে ব্যক্তিটি, প্রেসিডেন্টের এত পাওয়ার নাই। ধাক্কাটা খেয়েছে ইসরায়েল এবং আমেরিকা। তারা রেজিম চেঞ্জ ঘটিয়েছিলেন খামেনিকে হত্যার মাধ্যমে, চেষ্টা করেছিলেন যে তারা তাদের নিজের পছন্দ কাউকে বসাবেন, ফিল্ড মার্শাল আসিম মনিরের মতো কাউকে বসাবেন, যে তার ইচ্ছা মানে আমেরিকার ইচ্ছায় তারা কাজ করবেন। সেইভাবে আমেরিকার ভেতরে ডিপ স্টেট ইরানকে সেই বার্তাগুলো দিয়েছে যে তোমরা তোমাদের একজন ব্যক্তিকে সিলেক্ট করো যাকে আমেরিকার পছন্দ, তাহলে আমেরিকা এই যুদ্ধ থামিয়ে দেবে। এমন একটি বার্তা ইরানের কাছে পাঠানো হয়েছিল আগে। খামেনিকে হত্যার পর আমেরিকা চেয়েছিল তাদের পছন্দের কেউ হোক, তো পছন্দের 3-4-5 জনের নাম আমেরিকা ইরানের কাছে পৌঁছে দিয়েছিল। ইরান প্রথম ধাক্কাটা আমেরিকাকে দিল কিভাবে? যে যাকে আমেরিকা বা ইসরায়েলের একেবারে পছন্দ না এবং যে খামেনির চেয়ে কট্টরপন্থী, খামেনির চেয়ে বিপজ্জনক, তাকেই ইরান সিলেক্ট করলো সর্বোচ্চ নেতা হিসাবে। আমেরিকার কপালে ভাঁজ পড়ে গেল, কারণ আমেরিকা মনে করেছিল তাদের পছন্দের সেই 4-5 জনের একজনের নাম আসতে পারে। যখন আমেরিকা জানলো যে মুস্তফা খামেনি হচ্ছেন পরবর্তী প্রধান, তখন ইরানের মধ্যে ব্যাপক আক্রমণ বাড়ালেন। কাল ইরানের তেল ক্ষেত্রগুলোকে একদম জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে ফেলেছে। রাজধানী তেহরানের মধ্যে ম্যাসিভ আকারে অ্যাটাক করেছে আমেরিকা, ইসরায়েল। এরপর ইরান বলল যে আমরা এই ক্ষয়ক্ষতির ডবল পরিমাণ ওদের ক্ষতি করব। অর্থাৎ নতুন নেতা মুস্তফা খামেনি নির্বাচিত হয়ে প্রথম যে নির্দেশ দিলেন, আক্রমণ ডবল করো। আক্রমণটি ডবল হলো কিভাবে? ইরান পূর্বে ধরেন 500 মিসাইল মারছে, ইরান জানে যে 500-র মধ্যে হয়তো 100 কাঙ্ক্ষিত টার্গেটে হিট করবে, 400 পথে 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 শেষ করে ফেলবে প্রতিরক্ষা ব্যবস্থাগুলো, লেয়ারগুলো। প্রতিরক্ষা যে ধাপে ধাপে আছে, দুবাই মানে আরব আমিরাত, সৌদি, জর্দান, ইসরায়েল, আমেরিকা, এরকম, সেগুলো নষ্ট করবে। এখন ইসরায়েল সেটা করছে না। 100 মিসাইল মারলে 80টি মিসাইল লেগে যাবে, 70টি লেগে যাবে, ইরান জানে। কারণ পথে পথে যে প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ছিল ইরানের মিসাইল ধ্বংসে বা ড্রোন ধ্বংসে, এগুলো ইরান নষ্ট করে ফেলেছে 28 তারিখের পর থেকে এই যুদ্ধ পর্যন্ত সময়গুলোতে। এখন ঘটছেটা কি আসলে? এখন যেটা মাসুম ভাই চট্টগ্রামের মাছপাড়া থেকে দেখছি, আহা হা, মাছপাড়া, এখানে আমি অনেকবার গিয়েছি, বুঝছেন। মাছপাড়াতে আমার অনেকবার যাওয়া আছে, সকালবেলা সেখানে নাস্তা করেছি। বাকি দর্শক খেপে যাবে তো চট্টগ্রামের কথা এত বেশি বলি কেন। জি মাছপাড়ার ভাই, আপনার জন্য ভালোবাসা। এখন যেটা করছে ইরান, তারা সর্বোচ্চ নেতার নির্দেশে তাদের ফাইনাল রাউন্ড খেলা শুরু করেছে। প্রশ্ন করতে পারেন ট্রাম্পকে এই ভেলকিটা কেন ইরান দেখালো? তার প্রধান কারণ হলো, ট্রাম্প চেয়েছিলেন তার পছন্দের কাউকে, আর ইরান বললেন তোমার সর্বাধিক অপছন্দের ব্যক্তিটাকে আমরা বসাবো। এইটা দক্ষিণ এশিয়ায় কারো ক্ষমতা নাই যে আমেরিকার অপছন্দে কেউ বসবে। সেটা বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, বা আমাদের এই কান্ট্রির বাকি যে দেশগুলো, কেউ তাদের প্রধানমন্ত্রী আমেরিকার ইচ্ছা বসাতে পারে না। হোক সেটা ভোট যেমনই হোক, প্রয়োজনে ইঞ্জিনিয়ারিং করা হবে, খেলা ঘুরে দেওয়া হবে, আমেরিকার পছন্দে বসতে হবে অথবা ভারতের পছন্দে বসতে হবে। কিন্তু ইরান তোয়াক্কাই করে নাই। এখন ট্রাম্প বুঝতেছেন যে তারা ইরান একেবারে পাতা দিচ্ছে না। এখন কি করলো ইরান? কালকে প্রথম দফায় মিসাইল মারলো, ড্রোন হিট করলো নেতা কাকুর বাড়িতে। জনগণ সাইরেন শুনে মোটামুটি দৌড়ে পালিয়ে বাংকারে ঢুকলো। ইরান একটা ব্রেক দিল। ব্রেক দেওয়ার পর জনগণ গর্ত থেকে বেরিয়ে আসলো, সাইরেন থেমে গেছে, বেরিয়ে যার যার বাসাতে যাবে, একটু গোসল টোসল করবে, খাবার দাবার করবে, টয়লেট ইউজ করবে। হঠাৎ করে সাইরেন আর বাজে নাই, ধাম ধাম করে আবার সেকেন্ড পজিশন থেকে হিট চলে আসলো। মিসাইল ড্রোন একযোগে নেতা কাকুর বাড়িতে করলো হিট। ব্যাপক ক্ষয়ক্ষতি হলো, বিভিন্ন জায়গায় জ্বলে পুড়ে আগুন ধরে গেল। এখন নেতা কাকুর জনগণ বলছে তো সাইরেন বাজে না, হিট হলো কিভাবে?
অর্থাৎ ইরান সাইরেন ব্যবস্থাটাকে ধ্বংস করে ফেলেছে। ওদের সাইরেন বাজতেছে না, তার মধ্যে হিট হয়ে গেল। কয়বার করলো? 2বার। ইরান আবার একটা ব্রেক দিল, আবার গর্ত থেকে মুখ বের করে দেখলো, বাহ, ফকফকা রাস্তা, আওয়াজ নাই, যাই, আজকে মনে হয় ইরান আর আক্রমণ করবে না, একটু বাসায় যা 2 বোতল ওয়াইন খেয়ে একটু শান্তি মতো ঘুমাই। কারণ বাংকারে তো ঘুমানো চায় না, গাদাগাদি করে হাসপাতালের মতো। ইরান কিছুক্ষণ পর আবার সিরিজ ড্রোন মিসাইল মারা শুরু করলো। এইভাবে পরপর 3 দফা হিট করলো। ভোর 5টা থেকে বা সোয়া 5টা থেকে দিন পর্যন্ত পাগল করে ফেললো দখলদার দেশটিকে ইরানের বিপ্লবী বাহিনী। ওরা বুঝলো যে ওদের সাথে এখন মাইন্ড গেম খেলছে ইরান। কারণ ইরানের ভেতরে যে আক্রমণগুলো হলো, ইরানের যে বড় বড় স্ট্রাকচার ধ্বংস করে ফেললো, তেল শোধনাগার বা তেলের স্টোরেজ যে ধ্বংস করলো, এটা এবার ইরান প্রতিশোধ নেবে কিভাবে? মুস্তফা খামেনির কাছে নির্দেশনা চাইলো আইআরজিসি। মুস্তফা খামেনি বললেন, ওরা আমাদের যা ক্ষতি করবে ওদের তাই আমরা এখন আক্রমণ করবো, ইসলাম সিদ্ধ। কারণ ইসলাম এটাই বলছে, রক্তের বদলা রক্ত। আইআরজিসির কাছে বিশেষ নির্দেশনা পৌঁছে গেল মুস্তফা খামেনির পক্ষ থেকে। লাস্ট আক্রমণটা আমেরিকা কোত্থেকে করলো? বাহরাইন থেকে, দুবাই থেকে। বলা হলো কাতার, কুয়েতের নামটিও আছে এর মধ্যে। এরপর ইরান একটা শক্তিশালী ড্রোন এবং মিসাইলের মাধ্যমে বাহরাইনের সবচেয়ে বড় তেল শোধনাগার ব্যাপকো, এটি হলো বাহরাইনের সবচেয়ে বড় তেলের প্রতিষ্ঠান, ড্রোন মেরে এটাকে পুরোটাই ছারখার করে দিল। আগুন জ্বলতে দেখা গেল, পুরো আকাশ কালো হয়ে গেল। যেভাবে ইরানের আকাশ কালো করেছে, যেভাবে ইরানের আকাশে এখন বৃষ্টি হলে সেই বৃষ্টিতে কালো তেল, মানে পোড়া তেল যেটা আকাশে বাষ্প হয়ে মেঘে মিশে গেছে, সেটা এখন ইরানের জনগণের গায়ে পড়ছে। কি পরিমাণ তেল পুড়ছে চিন্তা করেন। তেলের জন্য মানুষ লড়াই করছে, আর যুদ্ধের নাম করে তেল ধ্বংস করছে। এই তেলের সংকট কিন্তু আগামীতে হবে। আমরা জানি ইমাম মাহাদি আগমনের আগে পরে পুরো পৃথিবী চলে যাবে আগের আদলে, অর্থাৎ প্রযুক্তি বলে কিছু থাকবে না। সেই আমরা আগের যুগে চলে যাব, কিচ্ছু থাকবে না, মোবাইল, ইন্টারনেট কিছু থাকবে না। আবার ঢাল তলোয়ার চলে আসবে, কোনো প্রযুক্তি, নিউক্লিয়ার কিছু থাকবে না। এরকম কি আমরা শুনেছি আমাদের স্কলারদের কাছে। তো দেখেন, ইরানের তেল ক্ষেত্রগুলো জ্বালিয়ে দিচ্ছে। ইরান পাল্টা বাহরাইনে মারলো সবচেয়ে বড় তেল ক্ষেত্র ব্যাপকোতে। এটা বাহরাইনের সবচেয়ে বড় তেল ক্ষেত্র। তাদের কর্তৃপক্ষ বলল, আমরা আর তেল উৎপাদন করছি না। যারা এখান থেকে তেল নিচে নিয়ে হতে, তারা কপালে হাত দিয়ে বসে গেল। যেহেতু তাদের সাথে পূর্বে চুক্তি করা ছিল যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় তেল উৎপাদন বন্ধ থাকলে বাহরাইন কর্তৃপক্ষ তাদের জরিমানা দেবে না। সেই চুক্তিতে বাহরাইন আপাতত টিকে গেল, কিন্তু পশ্চিমা দুনিয়া, ইউরোপ দুনিয়া আটকে গেল তেল সংকটে। অর্থাৎ ইরানে যখন তেলে হিট করলো, ইরান তাদের তেলে হিট করছে, ইরানের গুরুত্বপূর্ণ স্থান হিট করছে, ইরান তাদের গুরুত্বপূর্ণ স্থান হিট করছে। অর্থাৎ ইরান বলে দিচ্ছে যে তুমি কি চাও, তুমি চাওটা কি, তুমি আমার যেখানে হিট করবো আমি তোমার সেখানেই করবো। শুধু একটা জায়গায় পার্থক্য, তুমি আমার শিশু নারীদের মারবো, আমি এটা করবো না, কারণ আমার ইসলাম এটা অনুমতি দেয় না। এরপর আরব আমিরাতে হিট হলো, সৌদি আরবে হিট হলো, কাতার, কুয়েতেও হিট করলো ইরান। বলা হলো আরবের একটি মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করা হলো, কাতার, কুয়েতের মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করা হলো, দুবাইয়েরও মার্কিন ঘাঁটি লক্ষ্য করা হলো। এখন আরবের গালফ কান্ট্রিগুলো বলছে যে যুদ্ধে আমরা নাই, কিন্তু মার খাচ্ছি আমরা কেন? আমেরিকা আমাদের মারটা খাওয়াচ্ছে। এখন আমেরিকাকে তার কিছু বলতেও পারছে না, কারণ আমেরিকার কাছে তো মাথাটা বিক্রি করে ফেলেছে। মাথা বিক্রি করা জাতির বিপদ কি বুঝতে পারছেন? এখন ইরান যে কৌশলে খেলছে, তাদেরকে একযোগে 50-60টা মিসাইল মারে, চুপ করে বসে থাকে, কিছুক্ষণ আবার 50-60টা মারে, আবার চুপ করে, ব্রেক দিয়ে দিয়ে ওদেরকে তাড়িয়ে তাড়িয়ে মারে। অর্থাৎ ওদের জনগণ বাংকারে ঢুকে বের হয়, আবার বাংকারে ঢুকে, তারপর মাঝখানে মিসাইলের নিচে পড়ে যায়। পাশাপাশি হিজবুল্লাহর অ্যাটাকেও অনেক প্রাণহানির ঘটনা ঘটে গেছে। আজকেও দেখলাম এবার আন্তর্জাতিক গণমাধ্যম বলতে শুরু করেছে ইসরায়েলের ভেতরে নতুন আইন তৈরি হয়ে গেছে। কেউ ভিতরের খবর যেন বাইরে প্রকাশ না করে, করলেই জেল, 5 বছর 7 বছর জেল হয়ে যাবে। তার মানে ইরান নেতা কাকুর বাড়িকে লন্ড ভন্ড করে ফেলেছে। শুধু ইরান ধ্বংস হচ্ছে না, ওদেরও ধ্বংস করে ফেলছে। মার চলছে এখন সমান তালে। দর্শক, ইতিমধ্যে আরেকটি খবর পাওয়া গেছে, আরেকটি মিসাইল তুর্কি আকাশে ঢুকে পড়েছে এবং সেটিকে ন্যাটো ধ্বংস করে দিয়েছে। এরপর তুর্কির অফিসিয়ালরা ইরানের অফিসিয়ালদের সাথে যোগাযোগ শুরু করেছে। এখন পর্যন্ত ইরানের বিবৃতি পাওয়া যায়নি। প্রশ্ন হলো, এটা কি ইরান মেরেছে, নাকি ওই মোসাদ বাহিনী পাঠিয়ে এই যুদ্ধে তুরস্ককে জড়াতে চাইছে? তুরস্কের পক্ষ থেকে আবারও ইরানকে বলা হয়েছে সবভাবে, তোমরা আমাদের সাথে অ্যাডভেঞ্চারে যেও না, কারণ আমরা তোমাদের এই যুদ্ধে আমাদের ভূমিতে থাকা মার্কিন ঘাঁটিকে ইরানের বিরুদ্ধে ব্যবহার হতে দেয়নি। সো তোমরাও সহনশীল থাকো। ইরানের পক্ষ থেকে তুর্কিকে জানানো হয়েছে যে তারা
তুরস্কে কোনো আক্রমণ করেনি, এটা পূর্বেও জানিয়েছে। আবার রিসেন্ট যে হামলাটা হলো আজকে কিছুক্ষণ আগের, এটার ইরানের বক্তব্য এখনো আসেনি। তার পরের দৃশ্যটা কি, এই যুদ্ধে আবার ওই দুটো দেশ ট্রাম্প এবং নেতানিয়াহু আরবকে টেনে আনার নতুন নতুন ছক তৈরি করছে। এই ছকগুলো আরবরা বুঝতে পেরে তারা আপাতত ব্রেক দিছে। এখন কি করবে, আরবরা কিন্তু ইরানের আক্রমণের শিকার হচ্ছে, কিন্তু আরবরা আমেরিকা ইসরায়েলকে বলতে পারছে না যে তুমি আমাদের দেশ থেকে চলে যাও, অথবা আমার দেশের ভূমি ব্যবহার করে আক্রমণ করে আমার দেশটাকে ধ্বংস করো না। আরবরা এখন মুখ বন্ধ করে বসে আছে, কারণ তাদের ওস্তাদরা, তাদের প্রকৃত মালিকরা, পশ্চিমারা, আমেরিকা, ইসরায়েল, তাদের মুখের উপর কথা বলার তো শক্তি তাদের নেই। ইতিমধ্যে চীন তাদের প্রতিনিধিকে পাঠিয়েছে। চীনের যে দক্ষিণ এশিয়া বিষয়ের বিশেষ দূত, তাকে সৌদি আরব পাঠানো হয়েছে, এবং চীন চাইছে মধ্যপ্রাচ্যের হয়ে ইরানের সাথে দুতিয়ালি করতে। এই দুতিয়ালির ভাষা কি হতে পারে, এটা নিয়ে কিছু বক্তব্য পাওয়া গেছে। চীন আপাতত সৌদি আরবকে বোঝাতে চাইছে যে তোমরা আমেরিকাকে তোমাদের গালফ কান্ট্রি থেকে বের করে দাও, তোমরা যদি বের করে দাও, আমেরিকার ঘাঁটি তুলে দাও, তাহলে ইরানকে আমরা রাজি করাবো। প্রয়োজনে তুমি আমাকে, রাশিয়াকে টেনে আনো তোমার ঘাঁটিতে, আমরা পাহারা দেবো, অথবা তোমাদেরকে আমরা সামরিক সাপোর্ট দেবো, তোমাদের ঘাঁটিতে তোমাদের সেনাবাহিনী থাকবে, প্রযুক্তি আমরা দেব, নিরাপত্তা আমরা দেব, স্যাটেলাইট তথ্য আমরা দিব, মিসাইল ড্রোন জ্বালাকে আমরা দিব, বাট তোমরা আমেরিকাকে বের করে দাও। হয়তো এরকম কোনো পলিসি নিয়েই চীনের দক্ষিণ এশিয়া বিষয়ক দূত এখন সৌদি আরবে আছে। এই পর্যায়ে ওয়ার্ল্ড অর্ডারে বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ট্রাম্প সাহেব একটার পর একটা বেকায়দায় পড়ছে। এখন ট্রাম্প এই যুদ্ধ থেকে একটা কিছু বিজয় নিয়ে ফিরতে চাইছে, কিন্তু পারছেন না, কারণ তার সামনে আসলে বিজয়ের কোনো কিছু নাই। ইরান যেভাবে খেলছে, ব্যাটিং করছে, টি-20টা, এটাকে কি বলবো, 10-20। আমেরিকা যদি টি-20 ফরম্যাটে খেলে, ইরান খেলছে 10 ওভারের খেলা। প্রশ্ন করেছেন অনেকে যে ভাই ইরানের ক্ষয়ক্ষতি হচ্ছে কিনা। ইরানকে তো ধ্বংস করে ফেলেছে, সাজানো গোছানো একটা প্রাচীন সভ্যতার দেশ ইরান, এটাকে মোটামুটি ছাপা করে ফেলছে। কিন্তু বিষয়টা হলো ইরানও ছাড়ছে না। ইরান বলে দিয়েছে কোনোভাবেই মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি তারা গ্রহণ করবে না, আর আমেরিকা বলছে কোনোভাবেই তারা মুস্তফাকে গ্রহণ করবে না। খেলা এখন চলছে সেই লেভেলে। দর্শক, পাশাপাশি আরো বেশ কিছু খবর আছে। বাংলাদেশের এই পর্যন্ত 3 জন শাহাদাত বরণ করেছেন, পাকিস্তানের প্রায় 2 জন, চীনের 2 জন, কিন্তু আরবের কেউ মারা গেছেন এমন খবর পাওয়া যায়নি। তবে দখলদারদের অনেক সেনা ওপারে নির্বিঘ্নে চলে গেছেন, সেখানে তারা এখন ভালো আছেন, ঘুমাচ্ছেন আপাতত। কিন্তু বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় কঠিন চালটি এখন খেলছে ইরান। তারা যখনই মার খাচ্ছেন, আরবকে মারছেন। আরবকে কোথায় মারছেন? মার্কিন ইন্টারেস্টে মারছেন, ইসরায়েলি ইন্টারেস্টে মারছেন। এখন ট্রাম্প এটা নিয়ে নতুন পলিসি নিচ্ছে যে কিভাবে তিনি ইরানের এই বিপদ থেকে বাঁচতে পারেন। মার্কিন কিছু স্টেটমেন্ট আসছে বড় বড় গণমাধ্যমে, তারা বলছেন এই যুদ্ধের আগে ট্রাম্পকে বারবার সতর্ক করা হয়েছে যে ইরানের বিরুদ্ধে লড়তে যেও না, এটার হিতে বিপরীত হবে। এখন মার্কিনিরা বুঝতে পারছে যে তারা আসলে হিতে বিপরীত করে ফেলছে। দর্শক, এখনকার মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আজ রাত 11টা থেকে 12টার মধ্যে আবারও আসবো লাইভে। সেই সময় আমরা আরো বিস্তারিত ডিটেল তথ্যগুলো আপনাদের দেবো। বিদায় নিচ্ছি এখনকার মতো।